সুপ্রিয় ছাত্রীরা, আজকে বাংলা এই ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা পড়ব মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতা। পঞ্চম শ্রেণীর জন্য আজকের পাঠ আলোচনা। কবিতা শুরুর আগে আমরা একটু মৈত্রেয়ী দেবীর সম্পর্কে দু চার কথা জেনে নেব। 1914 সালের 1 সেপ্টেম্বর মৈত্রেয়ী দেবী জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। মারা গেলেন তিনি 4 ফেব্রুয়ারি 1990 সাল। তার বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাস নহন্যতে, এটা লেখার জন্য তিনি পেলেন সাহিত্য আকাদেমি পুরস্কার 1976 সালে। 1977 সাল, ঠিক পরের বছর, ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করলেন। মাত্র 16 বছর বয়সেই তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। উদিতা তার প্রথম কাব্যগ্রন্থ, কোনো কোনো সমালোচক উদিত লিখেছেন 1930 সালে লেখা প্রকাশিত। তোমরা শুনে অবাক হবে, সেই সময়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন। রবি ঠাকুর যখন মংপোতে বাস করছিলেন, সেই সময় রবীন্দ্রনাথের আত্মজীবনী জীবনী নিয়ে তিনি লিখলেন মংপোতে রবীন্দ্রনাথ। তিনি আরো লিখলেন বই, যেটা মংপোতে রবীন্দ্রনাথ পরবর্তীকালে টেগর বাই ফায়ারসাইড নামে ইংরেজিতে অনুদিত হয়। তার রবীন্দ্র বিষয়ক আরো বইগুলো হলো স্বর্গের কাছাকাছি, কবি সার্বভৌম, রবীন্দ্রনাথ গৃহে ও বিশ্বে, রবীন্দ্রনাথ দ্য ম্যান বিহাইন্ড হিজ পোয়েট্রি। এই বইগুলো তিনি লিখেছেন। তিনি শুধু সাহিত্যিক ছিলেন না, সমাজ সেবামূলক নানা কাজেও তিনি বিভিন্ন সময়ে তার কর্ম প্রয়াস রেখে গেছেন, জারি রেখেছেন। 1961 সালে রবীন্দ্র শতবার্ষিকীতে আমন্ত্রিত হয়ে তিনি বুলগেরিয়া, হাঙ্গেরি, সোভিয়েত ইউনিয়ন যান। এছাড়াও মৈত্রেয়ী দেবী যেটা করেছিলেন, কাউন্সিল ফর প্রমোশন অফ কমিউনাল হারমোনি সংস্থা নামে একটি সংস্থা স্থাপন করেছিলেন। তিনি কলকাতা থেকে 24 মাইল দূরে একটা জায়গা ছিল, তার নাম ছিল বাদু। সেখানে 9 বিঘা জমির ওপর মৎস্য চাষ, রেশম কীট পালন ইত্যাদি নিয়ে একটি খামার বাড়ি তৈরি করেছিলেন। আর অনাথ শিশুদের নিয়ে তৈরি তার সংস্থা খেলাঘর। তার জীবৎকালে তিনি আজীবন সেই সংস্থায় কাজ করে গেছেন। তো এখানে একজন ব্যক্তিত্বের লেখা ঝড় কবিতা। ঝড় কবিতাটি প্রকৃতির ওপর বেশ করেই লেখা। ঝড়, তোমরা জানো, বৈশাখ মাসে আমাদের দেশে কালবৈশাখী ঝড় হয়, আর আশ্বিন মাসে হয় আশ্বিনের ঝড়। এইরকমই একটি ঝড়ের বর্ণনা দিয়ে তিনি কবিতা লিখলেন। যে ঝড়, আমরা এই যে তোমাদের মতো বয়সী ছেলেমেয়েরা দুপুরবেলা খেলতে বেরিয়ে যায় এবং তারপর যদি হঠাৎ করে কালো মেঘ ঘনিয়ে এসে ঝড় এসে পড়ে, সেই সময়ে কথক হিসেবে মৈত্রেয়ী দেবী তার যে অনুভবের কথা এই কবিতায় ব্যক্ত করেছেন। তো আমরা প্রথমে কবিতাটি পড়ব। কবিতাটা আমি জোরে জোরে পড়ব, তোমরা খুব মন দিয়ে শুনবে। তারপর নিজেরাও 5 বার, অন্তত 5 বার অত্যন্ত মনোযোগ দিয়ে তোমরা কবিতাটা জোরে জোরে পড়বে। 2 বার মনে মনে পড়ে 5 বার জোরে জোরে পড়বে। তাহলে দেখবে কবিতাটা তোমাদের রপ্ত হয়ে গেছে। তাহলে আমি আগে কবিতাটা পড়ে নিই, তারপর তোমাদের কবিতার মানেটা বুঝিয়ে বলব। ও মা, সেদিন হাটের বাড়ি মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা। এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো, হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনি দিল ঠেকে। বললে ওরা ছুটে পালাই ঘর, ওই এসেছে ঝড়। আমার যেন লাগলো ভারী ভালো। যে দেখি আকাশখানা একেবারে কালো, কালো হলো বকুলতলা, কালো চাঁপার বন,
কালো জলে দিয়ে পারি, আসলো মাঝে তাড়াতাড়ি, কেমন জানি করলো আমার মন। ঝড় কারে মা কয়, আমার মনে হয় কাদের যেন ছেলে, কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। যেমন করে কালি আমি তোমার মেঝের পরে ঢালি। হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে। আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে, সাত সাগরের পারে। এবার তোমরা কবিতাটা দুবার মনে মনে পড়ে 5 বার জোরে জোরে পাঠ করবে। এবার আমরা কবিতাটা পাঠ হয়ে গেলে আমরা একটু বোঝার চেষ্টা করব কবি ঠিক কি বোঝাতে চেয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। খুব সহজ সাধারণ সহজ সরল কথায় একটু কবিতার লেখার মধ্যে একটু রবীন্দ্রনাথের কবি স্টাইলটা রয়েছে, তো সেইভাবে তিনি বর্ণনা করেছেন ছোট ছোট শিশুদের মনের ভাব ঝড় এলে কেমন লাগে। তো আমরা সকলেই, আমিও যখন ছোট ছিলাম তখনও কি করি, দুপুরবেলা মারা খেয়ে ঘুমিয়ে পড়লে আমরা চুপি চুপি বেরিয়ে মাঠে খেলতে চলে যাই। কবিও খেলতে চলে গেছেন তার বন্ধুদের সঙ্গে সদল বলে। ঠিক দুপুরবেলা হঠাৎ করে কালো করে আকাশ মেঘে ঢেকে গেল, ঝড় বইতে শুরু করলো, তুমুল জোরে ঝড়। এমন সময় বন্ধুরা তাকে বলল, ছুটে পালা। ওরা বলতে কারা? ওরা বলতে এখানে কবির বন্ধুরা। কি বলল? ছুটে পালা তোরা, অর্থাৎ সবাই যে যার মতো বাড়ি ছুটে বাড়ি ছুটে যায়। এই সময় কি হলো, ঝড় এলো, প্রচন্ড জোরে ঝড়। তখন কবি তাকিয়ে দেখলেন আকাশখানা একদম কালো হয়ে গেছে, কালো মেঘে ছেয়ে গেছে। মাঠের পাড়ে যে বকুল গাছের তলা, সেটাও যেন কেমন অন্ধকার হয়ে এলো। চাঁপা গাছের বন, সেটাও অন্ধকারে যেন কালো অন্ধকার ছেয়ে এলো। এটা কিন্তু রাতের অন্ধকার নয়, দিনের বেলাতেই মেঘ করায় সূর্যের আলো কমে গেল, তাই অন্ধকার নেমে এলো। আর এই চাপা বন পেরিয়ে বকুল গাছ ছাপিয়ে যে নদী, সেই নদীর জলও যেন কালো হয়ে গেল। মাঝি নৌকো নিয়ে যে মাঝ নদীতে চলে গিয়েছিল, সেও তাড়াতাড়ি তীরে ফিরে এলো। কেন? যদি প্রবল ঝড়ে নৌকো ডুবি হয়, মাঝি ডুবে যাবে, নৌকো ভেসে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই মাঝি তাড়াতাড়ি করে ঘাটের কাছে ফিরে আসছে। এই সময়ে কবির যেন হঠাৎ মন কেমন করে উঠল। কিসের জন্য মন কেমন? একটা ভয় ভয়, আর বাড়ির জন্য হঠাৎ করে, মায়ের জন্য হঠাৎ করে তার মন কেমন করে উঠল। মন কেমন করা মানে মনটা ভার ভার হয়ে যাওয়া। এবার সে মায়ের সঙ্গে তো একটা গল্প করছে। ওই সময় তো আর ঝড়ের মুহূর্তটাতে তো মুহূর্তের কথা তো সে গল্প করছে মার কাছে। তখন সে মাকে বলছে, আচ্ছা মা, ঝড় কাকে বলে? তো মার উত্তর শোনার আগেই সে নিজেই বলছে, আমার কেন যেন মনে হয় কারো একটা দুষ্টু ছেলে হঠাৎ করে আকাশে পৃথিবীতে কালো কালি ঢেলে দিয়েছে। যেমন করে আমি তোমার মেঝেতে মাঝে মাঝে কালি ঢেলে দিই। আর আকাশটা যেন ঠোঁট টিপে হাসলো, আর তার হাসিতে কি ছড়ালো? আগুন ছড়ালো। তোমরা দেখবে যখন বিদ্যুৎ চমকায় তখন কিন্তু আকাশটা মনে হয় যেন আগুন জ্বলে গেল, একটা ফ্ল্যাশ দেখা দিল। এইটাকেই বারে বারে বিদ্যুৎ চমকায়, আর বারে বারে মনে হয় আকাশে কে যেন আগুন জ্বালিয়ে দিল। তারপর ঝড়টা ছুটে অন্য কোথাও পালিয়ে গেল। আবার একটু পরে দেখবে আরেকটা দমকা হাওয়া দিচ্ছে, গাছের মাথাগুলো নুয়ে পড়ছে। এইভাবেই ঝড় আসছে একবার, আর একবার পালিয়ে যাচ্ছে। কোথায় পালিয়ে যাচ্ছে? 7 সাগরের পার। আমরা কিন্তু এখানে দূরত্ব বোঝাতে 7 সাগরের পারটাকে ব্যবহার করব, অর্থাৎ অনেক দূরে চলে যাচ্ছে ঝড়, আবার ফিরে আসছে। বোঝা গেল? তো আমরা কবিতা আলোচনা করলাম, কবি পরিচিতি জানলাম। এবার একটু আসবো অনুশীলনী আলোচনায়।
শুরুতেই দেখো তোমাদের পাঠ্য বইয়ের প্রথম প্রশ্নটি রয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়। দেখো, কালবৈশাখী এই নামটার মধ্যেই রয়েছে আসল খবরটা লুকিয়ে। বৈশাখ মাসেই কালবৈশাখী হয়, আর বৈশাখ মাসটা হলো গ্রীষ্ম ঋতুতে, কাজে এটি গ্রীষ্ম ঋতুতে হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? গ্রীষ্ম হবে। দ্বিতীয় প্রশ্ন, দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে। কবিতায় তোমরা পড়েছ, দুপুরবেলা বেরিয়ে গেছিল সে মাঠে খেলতে, তখন ঝড়টা এলো। তাহলে উত্তর কি হবে? দুপুর। যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো। তোমরা দেখেছো বই, কবিতার লাইনই রয়েছে, কালো হয়ে চারদিকে এলো। গ্রীষ্মের একটি ফুল হলো গাঁদা, গন্ধরাজ, চাঁপা, পদ্ম। কবিতায় রয়েছে চাঁপার বন, তো গ্রীষ্মকালে চাঁপা ফুল ফোটে। এবার আমরা আসবো, শব্দার্থ রয়েছে হাট, সপ্তাহের নির্দিষ্ট দিনে যেখানে কেনা বেচা হয় জিনিসপত্র। দোয়াত, কালি রাখবার পাত্র। এবার তোমরা বইয়ে কবিতাটা পড়তে গিয়ে দেখবে, যদি কোনো শব্দ তোমাদের নতুন মনে হয় অবশ্যই নোট ডাউন করে রাখবে, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমার সঠিক উত্তরটি জানিয়ে দেব। এবার আসবো আমরা 2 নম্বর প্রশ্নে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, খুব সোজা। এই স্তম্ভ মেলানোর জন্য একটি টিপস তোমাদেরকে দিয়ে রাখি। তোমরা অনেক সময় করো কি, যে এরকম এরকম করে দাগ দিয়ে দিয়ে ওটা লেখো। এটা কিন্তু সঠিকভাবে স্তম্ভ মেলানোর পদ্ধতি নয়। মেলানোর কিভাবে মেলাতে হবে? ক স্তম্ভের শব্দগুলো লিখতে হবে, খ স্তম্ভের শব্দগুলো পরপর লিখতে হবে। এবার যখন তুমি উত্তর লিখছো, তখন প্রথমে তুমি ক স্তম্ভের শব্দগুলো লিখলে। ধরো মাঝি লিখলে, উত্তর বলে দিচ্ছি কিন্তু, মাঝির পাশে তুমি লিখবে নাইয়া। ঝড় লিখলে ঝড়ের পাশে সমান সমান চিহ্ন দিয়ে লিখবে প্রবল হাওয়া। সাগর মানে হলো সমুদ্র, তাহলে সমুদ্র লিখবে পাশে, একদম সোজা পাশে লিখবে। তারপরে রয়েছে চাঁপা, চাঁপা মানে চম্পক, তাহলে পাশে সোজায় লিখবে চম্পক। এলোমেলো মানে অগোছালো, এটি শেষ রইল বাকি, এলোমেলোর পাশে লিখবে অগোছালো। হলো। এবার আমরা আসবো বিশেষ্য আর বিশেষণ। 3 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, চেয়ে আর ভারী শব্দ দুটিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করো। এটা তো লিখতে হবে তোমাদেরকেই, তবু আমি উত্তরটা বলেই দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে আরো নতুন কোনো বাক্য তৈরি করে নিতে পারো, অসুবিধে নেই। চেয়ে, সে আমার চেয়ে বড়, এখানে অপেক্ষা। আর আমি চেয়ে চেয়ে রই, অর্থাৎ এখানে তাকিয়ে দেখা। তাহলে চেয়ে শব্দটিকে দুটো আলাদা অর্থে আমরা ব্যবহার করলাম, মনে থাকবে। এবার হলো ভারী, ভারী মানে ওজন। ব্যাগটা এত ভারী আমি বইতেই পারছি না, এটা কি অর্থে গেল? ওজন অর্থে। তাহলে ভারী কথাটা লিখে ফার্স্ট ব্র্যাকেটে তোমরা লিখবে ওজন শব্দটা, লিখে এই লাইনটা লিখবে, ব্যাগটা এত ভারী আমি বইতেই পারছি না। আরেকটা ভারী মানে খুব, ব্র্যাকেটে লিখবে খুব। কি লিখবে? তার ভারী দিমাগ হয়েছে, আজকাল কথাই বলে না। এই যে দুটো আলাদা অর্থে আমরা ব্যবহার করলাম, শব্দটাকে বোঝা গেল? এরকম আরো অনেক অনেক নিজেরা ভাববে, নতুন নতুন করে শব্দ, নতুন করে বাক্য তৈরি করবে, দেখবে বাংলা নিয়ে তোমাদের আগ্রহটা বেড়ে গেল। এবার আসবো বিশেষ্য আর বিশেষণ আলাদা করে লেখা। কি রয়েছে দেখো, এলোমেলো বাতাস, চাঁপার বোম, কালো জল, কালির দোয়াত, কোমল ঠোঁট। এবার বাতাস, তোমরা জানো বাতাস একটি বিশেষ্য, তাহলে এলোমেলো শব্দটা বাতাসটার গুণ প্রকাশ করছে, এলোমেলো তাই বিশেষণ। চাঁপার বন, চাঁপা শব্দটিকে যদি আলাদাভাবে ব্যবহার করি তাহলে সেটা ফুলের নাম, সেটা কিন্তু বিশেষ্য হবে। কিন্তু যখন চাঁপার বন আসছে
তখন চাঁপারটা হবে বিশেষণ, বনটা বিশেষ্য। কালো, জলের রংটাকে বোঝাচ্ছে কালো, তাই কালো হবে বিশেষণ, জল হবে বিশেষ্য। তাহলে তোমরা একদিকে লিখবে বিশেষ্য, মাঝখানে দাগ দেবে, এদিকে লিখবে বিশেষণ। এখানে তোমরা লিখবে বাতাস, বন, জল, দোয়া, ঠোঁট, এগুলো সব বিশেষ্য। আর বিশেষণ হলো এলোমেলো, চাঁপার, কালো, কালির, কোমল। বোঝা গেল? যখন কোনো শব্দের গুণ প্রকাশ করছে অন্য কোনো শব্দ দিয়ে, সেটি বিশেষণ। আর যে শব্দটির গুণ প্রকাশিত হচ্ছে সেটা বিশেষ্য। তোমরা ছোটবেলায় তোমরা 4এই পড়েছো বিশেষ্য আর বিশেষণ, কাজে বুঝে গেলে। এবার আমরা আসবো ক্রিয়ার নিচে দাগ দাও। এবার ক্রিয়াটা কি? তোমরা যদিও ছোট ক্লাসে পড়েছো, তাও একটু বলে নিই। যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা ক্রিয়াপদ বলি। তাহলে এখানে দেখে নিই কোন শব্দটি কাজ করা বোঝাচ্ছে। কোথা থেকে বাতাস এলো, এই যে আসা, এটাই ক্রিয়াপদ। তাহলে দাগ দিতে হবে কার নিচে? এলোর নিচে। তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা যখন উত্তর লিখবে তখন কিন্তু পুরো লাইনটা লিখবে, লিখে যে শব্দটি তোমাকে চিহ্নিত করতে বলা হয়েছে তার নিচেই দাগ দেবে। শুধু এলো কথাটা লিখে ছেড়ে দেবে না কিন্তু। আসলো মাঝি তাড়াতাড়ি, এই যে আসাটা, এটা ক্রিয়াপদ, তাই আসলোর নিচে দাগ হবে। তারপরে 5-3 প্রশ্নে কি আছে? আমি তোমার মেঝের উপর ঢালি, এই যে ঢেলে দেওয়া, এটা একটা ক্রিয়াপদ, তাই ঢালির নিচে দাগ হবে। পালিয়ে গেল অনেক দূরে, পালিয়ে গেল, এটা হবে ক্রিয়াপদ, কাজে দুটোর নিচে দাগ হবে। চেয়ে দেখি আকাশখানা একেবারে গেল, চেয়ে দেখা, একটা শব্দ আলাদা করে কিন্তু মানেটা নয়, একসঙ্গে চেয়ে দেখা, কাজে দুটোই ক্রিয়াপদ, এর নিচে দাগ দিতে হবে। এবার দেখবে অনেকগুলো একরকম আর একটা অন্যরকম, এটাকেই আমরা বলি বেমানান, যার সঙ্গে অন্যগুলোর মানাচ্ছে না, সেটাই বেমানান। এই প্রশ্নে আমরা 6 নম্বর প্রশ্নে সেই বেমানান শব্দটিকে খুঁজে বার করব, করে নিজের খাতায় লিখব। হাটবার, মাঠের ধার, দুপুরবেলা, ঝড়, মাঝখানে একটা বেমানান শব্দ কালি এসে গেল। কালি লেখার উপকরণ, বাকিগুলো সমস্ত প্রাকৃতিক ঘটনা, কাজে কালিটা আলাদা হয়ে যাবে, এটা তোমাদের মনে রাখতে হবে। কালো আকাশ, বকুলতলা, চাঁপার বন, কালো জল, হাটবার। এবার কোনটা হবে ভেবে বলো? কালো আকাশ, বকুলতলা, চাঁপার বন, কালো জল, হাটবার। কারণ বাকিগুলো সমস্ত প্রাকৃতিক ঘটনা, হাটবারটা মানুষের তৈরি, সেদিন মানুষেরা হাঁটে যায়। ছেলে, কালির দোয়াত, মেঝে, ফেলে দেওয়া কালি, মাঠের ধার। এখানে ছেলেটি প্রাণীবাচক শব্দ, কাজে এটি আলাদা হবে, বেমানান হবে। আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাত সমুদ্র, কালির দোয়াত। এখানেও দেখো আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাত সমুদ্র, এগুলো সবই প্রাকৃতিক বিষয়, কালির দোয়াতটা কিন্তু মানুষের তৈরি, এইটাই বেমানান হয়ে যাবে। বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর। এখানে মাঝিটা হবে মনুষ্যবাচক, মানে মানুষ, বাকিগুলো সব প্রাকৃতিক বিষয়, তাহলে মাঝি হতে পারে আলাদা। ঠিক আছে, এবার আসবো আমরা 7 নম্বর প্রশ্নে। অন্ধকার শব্দটির দন্তন্বয় ধয়ের প্রয়োগ আছে এমন 5টি শব্দ তৈরি করো। কি আছে? অন্ধকার আছে। এবার তোমাকে আরো 5টা শব্দ তৈরি করতে হবে। কি কি হতে পারে একটু নিজেরা ভেবে দেখো। আমি যা বলবো সেটাই যে হবে এমন নয়, তোমরা নিজেরা খুঁজবে। হ্যাঁ, ধরো তুমি ঘরে আছো, দরজাটা বন্ধ করা, তাহলে বন্ধ হলো। তুমি চলছো, রাস্তা দিয়ে একজন অন্ধ মানুষ হেঁটে যাচ্ছে, তাহলে তুমি অন্ধ শব্দটা লিখতে পারলে, নতুন একটা শব্দ পেলে তুমি। অন্ধ, বন্ধ,
আর কি হতে পারে? আর হতে পারে নিরন্ধ্র, মানে যার কোনো ছিদ্র নেই, রন্ধ্র। আর আরো হতে পারে অন্ধ, বন্ধ, রন্ধন। হ্যাঁ রন্ধন হতে পারে। রন্ধন হতে পারে, মা রান্না করেন সেটাকে একটু শুদ্ধ করে সুন্দর করে বলে রন্ধন। বন্ধন হতে পারে বাধা। হ্যাঁ, এইভাবে দেখো অনেক শব্দ কিন্তু বেড়ে যাবে। এবার আসো 8 নম্বর প্রশ্ন। এটা কিন্তু খুব মজার, একটু মজার করে দেখো। লো লো এ মে, 4টি ধ্বনি কে একটু সুন্দর করে সাজাও, দেখবে এলোমেলো হয়ে গেল। এলোমেলো করে দেওয়া আছে, তুমি সাজিয়ে দাও। আর এলোমেলোটা শুরুটাই এলোমেলো। তারপরে দেখো পরেরটা হবে আকাশখানা, তারপরেরটা তাড়াতাড়ি, পরেরটা এক্কেবারে, তারপর বকুলতলা। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। এবার এসো 9 নম্বরে শূন্যস্থান পূরণ। কি আছে? আকাশখানা এক্কেবারে কালো, আসলো মাঝি তাড়াতাড়ি। তারপর কি আছে? আমার যেন লাগলো ভারী ভালো। তারপর কি রয়েছে? হাসলো ড্যাশ ঠোঁট মেলে। কে ঠোঁট মেলে হাসলো? কেমন ঠোঁট মেলে হাসলো? কোমল ঠোঁটটি মেলে। তাহলে এখানে হবে কোমল। কালির দোয়াত কেমন করে, কি আছে? কালির দোয়াত যেমন কেমন করে হঠাৎ দিল ফেলে। এখানে তাহলে লাইনটা হবে কেমন করে পর্যন্ত আছে, লিখতে হবে হঠাৎ দিল ফেলে। এবার বাক্য রচনা। বাক্য রচনাটা আমি বলে দেবো না, এটা তোমরা নিজেরা নিজেদের মতো করে করবে। এটা নিজস্ব রচনা করা মানে নিজে তৈরি করা, কাজে এর উত্তর আমি বলে দেব না। বিপরীত শব্দ দেখো, এলোমেলো, আর তার উল্টোটা কি হবে? গোছানো। তাড়াতাড়ি, ধীরে, কোমল, কঠিন, জেলে, নিভিয়ে, দূরে, কাছে। এবার তোমাদেরকে একটা গল্পও লিখতে হবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের গল্প শুনবো। প্রদত্ত সূত্র অনুসারে একটা গল্প। তুমি একা, একটা বিরাট মাঠ, আকাশে ঘন মেঘ, গাছের পাতা নড়ছে না, ঝড় এলো, প্রবল বৃষ্টি, কোথাও আশ্রয় নিলে, ঝড় থামলে, রাতে বাড়ি ফিরলে। এই সূত্র দিয়ে একটা সুন্দর করে গল্প লিখবে। আর এই ঝড় নিয়ে আরো কোনো কবিতা তুমি পড়েছো কিনা সেটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে জেনে নেব পরের ক্লাসে। ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কোভিড-19 নিয়ম কানুন মেনে চলো, ঘন ঘন হাত ধোবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অযথা বাইরে বেরোবে না। অল দ্য বেস্ট।